নমস্কার। আজ একটা কালকেই ক্লায়েন্ট এসেছিলেন, অ্যাকচুয়ালি একটা পিকিউলিয়ার মামলা। আমার ক্লায়েন্টকে ইন্ডাক্ট করেছে প্রমোটার তার কাছ থেকে কনস্ট্রাকশন কস্ট নিয়েছে প্রায় 16 লাখ টাকার মতো করে। এগ্রিমেন্ট ফর সেল না করে এগ্রিমেন্ট ফর নিউ ফ্ল্যাট বুকিং এরকম একটা এগ্রিমেন্ট হয়েছে। সেখানে ল্যান্ডলর্ডের পার্টি নেই, কনফারিং পার্টিতে ল্যান্ডলর্ড নেই। বডিতে একটা জায়গায় লেখা আছে যে ল্যান্ডলর্ড ওই প্রেমিসেসের ওনাকে এম্পাওয়ার করেছে প্রমোটারকে ভাড়া দেওয়ার জন্য, এবং বাড়িটা ভেঙে পুরো নতুন হয়েছে। যে ফ্ল্যাটটা আমার ক্লায়েন্ট নিয়েছে প্রায় 16 লাখ টাকার উপরে দিয়ে, প্লাস নিজে আরও টাকা ইনভেস্ট করেছে রিপেয়ারিংয়ের জন্যে, রিকনস্ট্রাকশন, রিপেয়ারিং ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে ল্যান্ডলর্ডদের দলিল কিছু নেই। কনস্ট্রাকশনটা নিয়ে আমি আর কিছু বললাম না। পরে কোর্টে যখন অ্যাপিয়ার করে 7(1)টা করলাম, তখন দেখলাম তারা ট্যাক্সের বিল একটা জমা দিয়েছে ল্যান্ডলর্ডরা, কিন্তু ট্যাক্সের বিল কিন্তু ওনারশিপের ডকুমেন্ট নয়। এটা অনেকে কনফিউজড হয়ে যান যে ট্যাক্সের বিল দিলেই ভাবছেন যে আমরা ওনার হয়ে গেলাম। নো, ট্যাক্সের বিলটা কিন্তু ওনারশিপের ডকুমেন্ট নয়। ট্যাক্সের বিল বলতে বোঝাচ্ছে আপনি কেএমসিতে আপনার নামটা রেকর্ড আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন। আপনি ওনার কি ওনার নয় সেটা কেএমসি বিচার করে না কোনোভাবে আপনি নামটা ঢুকিয়েছেন, ট্যাক্সও দিচ্ছেন, বা এখন পার্সোনাল লায়াবল টু পে এসছে, আপনি ট্যাক্স দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যে ভাড়াটা এগ্রিমেন্টে লেখা, সেই ভাড়াটা কি আদৌ দেওয়া যাবে? টেনেন্সিটা কি টেনেন্সি বলে হবে না? যে কনস্ট্রাকশন কস্ট দিল এবং সমস্ত রকম রিপেয়ার হলো, অ্যাডিশন অল্টারেশন হলো, মডিফিকেশান হলো, ইন্টেরিয়ার ডেকোরেশন হলো, সব কিছুই হলো, তাহলে সেক্ষেত্রে সে কি আর টেনেন্ট রইল ল্যান্ডলর্ডের এগেনস্টে? কারণ ওই এগ্রিমেন্টে কিন্তু ল্যান্ডলর্ডের কোনো সই নেই, কনফার্মিং পার্টিও নয়, শুধু একটা লাইন লেখা আছে যে এম্পাওয়ার করা হয়েছে। কারণ আমরা যেটা জানি যে ল্যান্ডলর্ড তিনিই হন যিনি ভাড়া কালেকশন করেন, বা যিনি অ্যাকচুয়ালি ওনার ভাড়া কালেকশন করছেন। ল্যান্ডলর্ড হতে গেলে কিন্তু ওনার না হলেও চলবে, এটা কিন্তু মাথায় রাখবেন, কনসেপ্টটা কিন্তু পিকুলিয়ার। ল্যান্ডলর্ড ওনার না হলেও চলবে, ল্যান্ডলর্ড ভাড়া কালেকশন করলেই সে ল্যান্ডলর্ড নিজের হয়ে। এই হচ্ছে ব্যাপার। এবং সেখানে যদি আমি বলি ইরিভোকেবল লাইসেন্সি, মানে আমাকে অনুমতি দিয়েছে, আমি কাজ করেছি, কনস্ট্রাকশন করেছি, প্রপার্টির নেচার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, আগে যে টেনেন্সি ছিল সেটা নেই, আর সবথেকে বড় কথা এর আগেকার টেনেন্টও ছিল না, নতুন কনস্ট্রাকশনে এরা ঢুকেছে, 16 লাখ দিয়েছে, নিজেদের পয়সায় রিপেয়ারিং করেছে, কনস্ট্রাকশন করেছে, মডিফিকেশন করেছে, ইন্টেরিয়ার ডেকোরেশন করেছে। তাহলে এরা কি যে অরিজিনাল ল্যান্ডলর্ড তার আন্ডারে টেনেন্ট হবেন, না তার টাইটেলটা অন্য কিছু হবে? না, এগ্রিমেন্ট ফর টেনেন্সি নেই, এবং এদের ফেভারে ল্যান্ডলর্ড কোনোদিন বিলও দেয়নি। রিলেশনশিপটা কিন্তু আসছে না সেই মতোভাবে দেখতে গেলে। যদিও যে এগ্রিমেন্টের বলে ওনারা ফ্ল্যাটটা নিয়েছেন প্রায় 16 লাখ টাকা খরচা করে, ফিনিশড ফ্ল্যাট, তার সঙ্গে নিজেরাও খরচা করেছে, তাহলে সেটা কি টেনেন্সির মধ্যে পড়বে, নাকি সেটাকে অন্যভাবে ডিল করা যাবে? যদি আমি রিস্ক নিইনি, ক্লায়েন্টকে বললাম তুমি 7(1) করে যে টাকাটা টেনেন্ট এখনও পর্যন্ত ল্যান্ডলর্ড ডিমান্ড করছে সেটা কোর্টে জমা দিয়ে দাও। সেখানে আমরা যেটা লিখেছি, আমরা ল্যান্ডলর্ডকে অ্যাডমিট করছি না, তিনি আমার ল্যান্ডলর্ড বলেন, বাট অ্যাবান্ডন প্রিকশন, ওয়ার্ডগুলো এটা হচ্ছে অ্যাবান্ডন প্রিকশন এবং উইদাউট প্রেজুডিস টু মাই রাইট অ্যান্ড কন্টেনশন মেড আউট ইন দ্য রিটেন স্টেটমেন্ট অ্যান্ড 7(2) অ্যাপ্লিকেশন, আমি টাকাটা জমা করছি। টাকা জমা করা মানেই কিন্তু ও আমার ল্যান্ডলর্ড হয়ে গেল না, মানে বাই
বোনাফাইড যেটাকে বলে, যেহেতু আমার নামে আছে এবং একজন নাম টেনেন্ট বলে বলছে, ল্যান্ডলর্ড বলে বলছে, তিনি দাবি করছেন আমি তার টেনেন্ট, আমি ওই জন্য ভাড়াটা দিয়ে দিলাম। কারণ ভাড়া না দিলে কি হয়, যদি পরবর্তীকালে দেখা যায় ও আমার ল্যান্ডলর্ড, কোনো রকম প্রমাণ হয়ে গেল 7(2)তে, তাহলে কিন্তু আমার ডিফেন্সে স্টাক আউট হয়ে যাবে, আমার কোনো কথাই কিন্তু কোর্ট শুনবেন না, আমি সাক্ষী দিতে পারবো না। ওই জন্যে আমি যেটা করলাম, ভাড়াটা জমা দিয়ে দিলাম 7(1) করে 4 বছর যেটা ডিউ আছে, যবে থেকে আমরা পজিশন পেয়েছি আমার ক্লায়েন্ট, সেখান থেকে আমরা দিয়ে দিলাম। পরবর্তীকালে আমি একটা অ্যাপ্লিকেশনও করব যে যতক্ষণ না যে প্লেনটিফ নিজেকে ল্যান্ডলর্ড হিসেবে প্রুভ করতে পারছেন বা ওনার হিসেবে প্রুভ করতে পারছেন, ততক্ষণ কিন্তু সে যেন ভাড়াটা তুলতে না পারে, সেই অ্যাপ্লিকেশনও করে নেব। কারণ আলটিমেটলি যদি দেখা যায় সে ভাড়াটা তুলে নিল এবং পরবর্তীকালে দেখা যায় সে আর ল্যান্ডলর্ড নয় বা ওনারও নয়, ফেক পারসন, বা আমাদের মধ্যে তাদের কোনো রিলেশনশিপ নেই, স্যুটটা মেনটেনেবল নয়, স্যুটটা ব্যাড, সেক্ষেত্রে যদি ভাড়াটা তুলে নেয় তখন আমাদের অসুবিধে, তখন কিন্তু ভাড়াটার ফেরত পাবো না। আর এইরকমভাবে করলে তাহলে আমরা যেটা করব যে পরের ডেটেই একটা অ্যাপ্লিকেশান করে বলবো যাতে উনি ভাড়া তুলতে না পারেন, যতক্ষণ না ডিসপিউটটা সেটেল হচ্ছে তিনি আমার ল্যান্ডলর্ড কি ল্যান্ডলর্ড নয়, বা ওনার কি ওনার নয়। এবার আপনারা বলুন, আপনারা তো একদিন আমার ভিডিওগুলো দেখলেন, আপনাদের ওপিনিয়ন কি, যে আমার ক্লায়েন্ট কি টেনেন্ট হলেন, না এগ্রিড টু পারচেজার হলেন, না কি হলেন? এতদিন আপনাদের প্রচুর ভিডিও দেখিয়েছি, বলেছি, মোটামুটি অনেকেই খুব ভালোই শিখেছেন, মাঝে মাঝে ফোন করেন, আমার জুনিয়র বন্ধুরাও ভালো শিখেছে, দেখেছে, শুনেছে, মাঝে মাঝে দেখাও হয়, কথাও বলে, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আজকের কোশ্চেনটা আপনাদের আমি রাখলাম, এতদিন তো আপনারা দেখেছেন, এবার বলুন যে আমার স্টেপটা ঠিক নেওয়া হয়েছে নাকি, বা আপনারা এতদিন তো ভিডিও দেখলেন, আপনারা যদি আমার জায়গায় থাকতেন কি করতেন? আমি কি আদৌ টেনেন্ট হলাম ওই ল্যান্ডলর্ডের এগেনস্টে যে নিজেকে ল্যান্ডলর্ড বলে দাবি করছে, না আমার রাইট স্বতন্ত্র রাইট? আজকে এই পর্যন্ত। আপনারা ভালো করে ভিডিওটা দেখে ভাবনা চিন্তা করে কমেন্টস করবেন। ভালো থাকবেন।